আজকে এসপি এডিশন সিলেট বিভাগ যেটি আমাদের আয়োজক আব্দুল আহাদ সুফি চেয়ারম্যান এসপি এডিশন এবং আমাদের সিইও সুমাইয়া ম্যাডাম এবং আমাদের যতক্ষণ আমাদের সিইও বক্তব্য রাখেন রবিউল ইসলাম সুমন আমাদের ডাইরেক্টর নিউজ ডেপুটি ডাইরেক্টর আমাদের সফল সঙ্গী শাহ আলম এখানে যারা সুবিধা আছে আপনি সুন্দর একটি প্রশ্ন করেছিলেন এসএসডব্লিউ হচ্ছে আপনার স্পেসিফাইড স্কিল ওয়ার্কার মানে দক্ষ শ্রমিক দক্ষ হয়ে আপনার জাপানে দক্ষতা কি N5 কি আমাদের যেমন বাংলা ভাষা সর্বর্ণ বাংলাতে হলেন ইংরেজিতে এবিসিডি তাই না তো জাপানে ভাষা শিখতে গেলে প্রত্যেক দেশে যে কোনো জাতি সম্পর্কে জানতে হলে তার ভাষা সম্পর্কে আগে জানতে হবে তার সংস্কৃতি সম্পর্কে আগে জানতে হবে তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আগে জানতে হবে এই তিনটা জিনিস না জানলে তো আমরা এই দেশ সম্পর্কে কিছু জানতে পারবো N5টা হচ্ছে প্রথমে আমাদের একটি বেসিক যে নলেজ বেসিক জাপানে আমরা কিভাবে চলাফেরা পানিকে আমরা কি বলি ইংরেজিতে কি বলি জাপানি ভাষায় কি বলি যেমন আমরা চেয়ার টেবিল এই যে আমরা ইউজ করতেছি এটাকে জাপানি ভাষায় কি বলি আমাদের প্রাত্যহিক জীবন মানে বেসিক যে মৌলিক যে চাহিদাগুলো আছে মৌলিক যে বিষয়গুলো আমরা ব্যবহার করি যেমন খাদ্যকে কি বলি আমরা খাবার খাই এটা ঘুমানোকে কি বলে আমরা হাঁটা চলা করি এটাকে কি বলে বেসিক যে নলেজ স্কিলড ওয়ার্কার শুধু ভাষাই এখানে চারটি ট্রেডের উপরে আমি এটা দেখলাম যে জাপানের যে বিষয়টা চারটা ট্রেড এগ্রিকালচার তো আপনারা বুঝেন কৃষি কৃষির মধ্যে কিন্তু পশুপালন মৎস্য চাষ এবং ভেজিটেবল আমরা আমাদের যে ধান শাক সবজি সব কিছু মিলে যেটা আমরা এটা হচ্ছে এগ্রিকালচার আর যেটা আমরা মূলত যেটার উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি জাপান সরকার এসএসডব্লিউ বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাইটটাকে দিয়েছেন এটা হলো কনস্ট্রাকশন শুধু কনস্ট্রাকশন বলতে একটা হচ্ছে নির্মাণ শিল্প নির্মাণ শিল্প কিন্তু অনেক কাইন্ডলি আছে ইঞ্জিনিয়ারিং আছে ইলেকট্রিক্যাল আছে অটোমোবাইলস আছে আপনি দেখেন ওইগুলোতে যেমন ইলেকট্রিক্যাল আপনি কনস্ট্রাকশন করলেন একটা বিল্ডিং তৈরি করলেন আবার একটি গাড়ি বানালেন এটাও তো একটা কনস্ট্রাকশন আপনি একটি জাহাজ তৈরি করলেন এটাও কিন্তু কনস্ট্রাকশন এইভাবে আমাদের অনেক ট্রেড আছে যে ট্রেডের সবচেয়ে বেশি বেনিফিট হবে যখন আপনি ক্লাস করবেন এই যে আজকে আমরা আলোচনা করতেছি আলোচনা যে ছেলেটাকে দেখবো যে তার স্বাস্থ্য তার অ্যাটিটিউড তার প্রনাউন্সিয়েশন তার বিহেভিয়ার তার ক্যারেক্টার তার লুকিং তার যে লিডিং এবং তার যে অ্যাচিভ এখান থেকে কিন্তু আমরা বাছাই করে নেবো এই ছেলেটা হবে ইলেকট্রিশিয়ান এই ছেলেটা হবে আমার কার্পেন্টার এই ছেলেটা হবে আমার এখান থেকে আমরা যাচাই বাছাই করে তারপর এক মাসের একটু ট্রেনিং করাবো ওই বিষয়ে এটা একটা ট্রেনিং সার্টিফিকেট এটা সিলেটও হতে পারে সেটা ঢাকাও হতে পারে এটা একটা সার্টিফিকেট অর্থাৎ স্কিল লেভেল এটা জাপানের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এটা আরেকটি আপনার দেখেন কেয়ার কেয়ার আপনি দেখেন না যে শিশুদেরকে অনেক প্রতিষ্ঠান ডে কেয়ার আছে রাখে না অনেক বৃদ্ধদেরকে নার্সিং করতে ওটা যেটার সার্টিফিকেট যাদের আছে তারা এখানে শুধু N5 ভাষা আর N4 হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং আপনি লিখতেও পারে পড়তেও পারে লিখতেও পারে এটা হচ্ছে আপনার N4 এই দুইটা বিষয় জেএলপিটিটা কে পড়াবে
জেএলপিটিটা করবে জাপান সরকার। আমরা আপনাদেরকে স্কিল করব, এটা শিখাবো। তারপর জাপানের যে প্রতিনিধি আছে, এটা সিলেটও সেন্টার করতে পারে, এটা ঢাকাতেও করতে পারে। আপনারা যে এখানে পরীক্ষা হবে, এটা একটু মিনিমাম মার্কস পেতে, ধরেন 45 বা 40 আপনাকে পেতে হবে, বা 50 আপনাকে পেতে হবে, পাইলে আপনার পাস। এই সার্টিফিকেটটা কে দেবে? জাপান। যখন আপনি জাপানের সার্টিফিকেট পেলেন, আপনার কোর্স আপনি কমপ্লিট করবেন। আরেকটি বিষয় আমাদের আছে ড্রাইভিং। ড্রাইভিং তো শুধু এই যে আপনার কার চালানো, বাস চালানো ওইটা না। ধরেন আপনার যে রোলার, বিভিন্ন আমাদের ট্রেন, বিভিন্ন জাতীয় কাজ আছে, ওই জাতীয় যাদের শিক্ষা নাই, আমরা এগুলো ট্রেডে তাদেরকে দক্ষ করে আমরা জাপানে ট্রেন করি। আরেকটা বিষয় হচ্ছে কেয়ার, নার্সিং কেয়ার গেল, ড্রাইভিং গেল, এগ্রিকালচার গেল, আর কি গেল? কনস্ট্রাকশন। এই চারটার উপরে জাপান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। যেমন আজকে রেল বানাইছে, রেলের সবচেয়ে দামি যে ইঞ্জিনটা বানায় সেটা হচ্ছে জাপান। তারপরে যদি কেউ বানায় সেটা হচ্ছে ইংল্যান্ড। তারপরে যদি কেউ বানায় সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী নেইবার কান্ট্রি ইংল্যান্ড, ভারত। এই যে রেলের যে নির্মাণ সময়, যেমন রেল লাইন তৈরি করে, এটা তো কনস্ট্রাকশন, এটা তো একটা কনস্ট্রাকশন। রেল আপনি বিল্ড আপ করবেন, রেলে কিভাবে আপনি রেল লাইন করবেন, কিভাবে আপনি স্লিপারটা বসাবেন, কিভাবে আপনি পাথরগুলো ফেলবেন, লাইকে কনস্ট্রাকশন। এখানে একটা ব্রিজ বানাইতে হয়, পাশে ড্রেনেজ ব্যবস্থা করতে হয়, ওইগুলো। আরেকটা আছে তারা ভবন পরিষ্কার অর্থাৎ পরিচ্ছন্ন করা, এটাও কিন্তু কনস্ট্রাকশনের একটি অংশ। আমরা যে এসএস মানে হচ্ছে স্পেসিফাইড স্কিল ওয়ার্ক, তাহলে আমরা এই যে দক্ষ জনগোষ্ঠীকে আমরা জাপানে রপ্তানি এর বিষয় বলেছেন। তো আমরাও আপনাকে এনশিওর করছি, আমরা যাদের সাথে, জাপানিদের সাথে আমরা যে ডিট অফ এগ্রিমেন্টটা হয়েছে, you are complete your course and 5 and 4, then you go to Japan, no doubt. এখানে কোনো সন্দেহ তার কোনো অবকাশ আছে। আমি যুবকদের উদ্দেশ্যে, একটা ইউরোপ গেলে 10 লাখ 20 লাখ অনেক মানুষ প্রতারিত হয়েছে, অনেক মানুষ ইতিমধ্যে প্রতারিত হয়েছে। মিডল ইস্টে গিয়েও আপনারা অনেকেই প্রতারিত হয়েছে, মালয়েশিয়া গিয়েও হচ্ছে, বিভিন্ন দেশে হচ্ছে। আমরা বলবো আপনার শিক্ষিত মিনিমাম এসএসসি ক্রাইটেরিয়া 18 থেকে 35, কিছু কিছু ক্ষেত্রে 37 আছে, কিছু কিছু ক্ষেত্রে 37 আমরা অ্যালাউ করতে পারি। যদি আপনারা এইগুলা মনে করেন যে না, আমরা এই বিষয়ের উপর ভিত্তি করি, যাচাই বাছাই তো আমরা এখান থেকে করব, যাচাই। আর যারা এগ্রিকালচারের উপরে যেতে চান, তাদের যদি কোয়ালিফাইড থাকেন, দেন N5 and N4 এটা আপনাকে করতে হবে। বুঝতে পারছেন এখন এসএস বিষয়ের বিষয়গুলি, এই 4টা ক্রাইটেরিয়ার উপরে আসুন। আমরা কি স্বপ্নের দেশ জাপান, যারা কথাই নয় কাজে বিশ্বাসী। আজকে চীন দেখেন কি অবস্থা, আমাদের বেশি দূরের চীন। আমাদের নবজিও বলেছিলেন যে এই যদি জ্ঞান অর্জন করতে হয়, তাহলে তোমার যদি চীনে যেতে হয় তাহলে তুমি যাও, আর দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান আহরণ করতে হয়। তাহলে আমরা অনেকেই চাই নগদ কিছু পেতে, নগদ কিছু না পেয়ে, কারণ সম্পদ আপনি হবেন। আপনি জাপানি ভাষা শিখে জ্ঞান পারবো, আপনারটা নিতে পারবো, আপনি বিদ্যা অর্জন করবেন, আপনি বাংলাদেশে নিজে একটা সম্পদে তৈরি করবেন। এই সম্পদটা জাপান নিয়ে নিচ্ছে, এবং গোড স্যালারি। আরেকটু বেনিফিটের কথা আমরা বলি, বিষয় সুবিধাটা আপনার 5 ইয়ার্স কন্ট্রাক্ট, বাট 3 বছর পর আপনি কিন্তু এই দেশে PR মানে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য ইউ অ্যাপ্লাই টু জাপান গভর্নমেন্ট, আর প্রসেসিং বাই জাপান গভর্নমেন্ট। এই টাইম টু পাস করবে জাপান গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু ল। এটা যদি আপনি করেন
তাহলে এটা আপনি পেয়ে যাচ্ছেন, তাহলে আপনার ফাদার্স মাদার্স স্ত্রী সন্তান এদিকে আপনি নিয়ে বসবাস করতে পারছেন অ্যাসেস যোগ্য বিষয় বলতে পারেন। আর আমাদের সিইও সাহেব বলেছেন যে PIBT এটাতে শুধু 5 ইয়ার্স, আপনি যে কোনো কাজের জন্য যাবেন কিন্তু M5 কমপ্লিট করতে হবে, M4 গেলে 5 বছরের বেশি আপনি থাকতে পারেন। আপনার উন্নত যে এই যে হায়ার এডুকেশন আপনার আছে, ইন্টারন্যাশনাল আপনি ভিসা, ইন্টারন্যাশনাল জব আপনি গেলেন 5 ইয়ার্সের বেশি কিন্তু আপনার, তাহলে কোনটা করা দরকার এবং এটা একটা মিনিমাম খরচটা পরে জানাই দিব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সিলেটবাসী কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার বহুদিনের স্বপ্ন ছিল যে আপনাদের সিলেটের পটভূমিতে, আপনাদের সিলেটের পবিত্র মাটিতে, পবিত্র বলার কারণ হলো বাংলাদেশের ভিতরে অন্যতম একটা জায়গা সিলেট, যে জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ব্যক্তিদেরকে পাঠিয়েছিলেন আমাদের জন্মে, তারা শুয়ে গেছেন এখানে। আমি সিলেটে পদার্পণ করে সর্বপ্রথমে আমি শ্রদ্ধা এবং সালাম জানিয়েছি এবং তাদের দর্শন নিয়েছি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু দরবারে। দ্বিতীয় আমি গিয়েছি শাহপরান রাদিয়াল্লাহু দরবারে। তৃতীয় আমি গিয়েছি শাহ সুন্দর শাহ দরবারে। আমার সৌভাগ্য হয়েছে। আর এই সৌভাগ্যের পিছনে যারা জড়িত, আমি তাদের ধন্যবাদ না দিয়ে যদি শুরু করি তাহলে জিনিসটা অত্যন্ত বেমানানজনক হবে। এই পবিত্র মাটিতে আসার সৌভাগ্য, আমি অশেষ শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। আমি সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি আমার এসপি এডুকেশনকে, এসপি এডুকেশনের চেয়ারম্যান আব্দুল আহাদ স্যার। আমি এসপি এডুকেশনের সাথে যারা সম্পৃক্ত, জাহাঙ্গীর কবির স্যার, আমাদের সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার সুমাইয়া আপু, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সর্বাঙ্গীনভাবে আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন এসপি এডুকেশনের সাথে সম্পৃক্ত থেকে, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে ইনভাইট করার জন্য, পবিত্র মাটিতে নিয়ে আসার জন্য আপনাদেরকে কিভাবে যে আরো শ্রদ্ধা সম্মান আমি জানাবো আমার ভাষা জানা নেই। তবে যদি সেরকম কোনো লাইন আরো পেয়ে যাই বড় করে ভাষা জানানোর মতো সম্মাননা, আমি ইনশাআল্লাহ তা করব। যাক, আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনায় আসছি, এই বিষয়টা নিয়ে অ্যাডভাইস যদি করা হয় তাহলে অনেক কিছু বলার আছে, যা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে সম্ভব না। আমাদের আজকে মূল বিষয়টা হলো জাপান। এই জাপানে কেন আমরা, কিসের জন্য উদ্গ্রীব বা কেন শুরু করতে যাচ্ছি, বা জাপান হঠাৎ করে সারা বাংলাদেশের ভিতরে এত সারা কেন ফেলছে, অনেকের ভিতরে চিন্তা ও চেতনা থেকে থাকে। অনেকের হয়তো এই ধারণা কিছুটা আছে, অনেকের হয়তো ধারণা কিছুটা নেই বা কম। যাই হোক, ধারণা সম্পূর্ণ হয়তো আমি দিতে পারবো না, কিন্তু আমি যতটুকু জানি তার ভিতর থেকে কিছু একটা দেওয়ার আপনাদের চেষ্টা করতেছি। গত 3-4 মাস আগে থেকে আপনারা দেখেছেন অনলাইনে বা পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় যে আমাদের বর্তমান যে ইন্টেরিয়র গভর্নমেন্ট প্রধান উপদেষ্টা আমাদের স্যার, যিনি বিশ্বের বিখ্যাত একজন ব্যক্তি, সেই প্রফেসর ডক্টর ইউনূস স্যার জাপানে গিয়েছিলেন এবং জাপানে যাওয়ার পরবর্তীতে জাপানের সাথে একটা চুক্তি হয়েছে এবং জাপান সরকার একটা আশ্বাস দিয়েছে বাংলাদেশ থেকে 1 লক্ষ শ্রমিক ফার্স্ট লাইনে তারা নিবে। আর সেই আশ্বাসের উপরে বেস রেখে আমাদের যারা স্যাররা ওখানে আছে, যারা পিএইচডি হোল্ডার, বিভিন্ন লেকচারার, বিভিন্ন কলেজের ইউনিভার্সিটি, তাদের ভিতর থেকে একটা টিম আলহামদুলিল্লাহ এখান থেকে 20,000-এর একটা ওয়ার্ক অর্ডার কনফার্ম করেছে এবং যে 20,000 ওয়ার্ক অর্ডারের কনফার্ম সম্পূর্ণ দায়িত্ব করেছে আরআর গ্রুপ এবং এসপি এডুকেশনের উপরে। ইনশাআল্লাহ আপনারা যদি চান এই জাপানের বিষয়গুলোকে নিয়ে আপনারা কাজ করবেন, তাহলে শুধু 20,000-ই না, আপনারা অনেক দূর পর্যন্ত কাজ করতে পারবেন। এটা তো মাত্র শুরু, আরো অনেক কিছু বাকি আছে। এখন শুধুমাত্র যে আপনারা 20,000 নিয়ে কাজ করবেন, এই 20,000 আসলে কি, অনেকের ভিতরে ধারণা জাগতে পারে বা অনেকে কনসাল্টিং করার জন্য, কাউকে বোঝানোর জন্য আপনাকে অবশ্যই জানতে হবে। জাপানে কয়েকটা ক্যাটাগরির ভিতরে লোক নিচ্ছে, তার ভিতরে এসএসডব্লিউ হলো গিয়ে সর্বপ্রধান। এখন এসএসডব্লিউ যদি বলি, এসএসডব্লিউটা কি, এই বিষয়টা আমরা একটু পরে আসি। তবে এই 20,000 লোক যে নিবে, এইটা হলো এসএসডব্লিউ, এটা কনফার্ম। আর এসএসডব্লিউ হলো কি আপনার কনস্ট্রাকশন, কেয়ার গিভার, নার্স, ড্রাইভার, লেভেল এগ্রিকালচার পর্যন্ত যা আছে এসএসডব্লিউ। এখন এই এসএসডব্লিউ কে যেতে হলে কিন্তু আপনাকে জাপান
এবং আরো একটা কান্ট্রি আছে কোরিয়া, তারপর জার্মানি, এগুলি ভাষা শিক্ষা ছাড়া জানা যায়। তা আমরা কোরিয়া জার্মানি এখন রেখে দিলাম, আমরা জাপানের প্রসঙ্গেই থাকি। জাপান যদি কোনো একটা ব্যক্তিকে সেটেল করতে চান, আপনি অথবা আপনার ছোট ভাই অথবা আপনার প্রতিবেশী, আপনার নেইবার, তাহলে আপনি তাকে সেটেল করতে হলে সর্বপ্রথম যেটা আপনার প্রয়োজন সেটা হলো গিয়ে ল্যাঙ্গুয়েজ, জাপানি ভাষা। তবে SSW তে যদি আপনি মনে করেন শুধু N5 ভাষা কমপ্লিট করে SSW তে যাবেন, তা না। SSW N54 JLPT করতে হবে। আপনি যখন এই কোর্সটা কমপ্লিট করবেন, আপনি যখন সার্টিফিকেট পেয়ে যাবেন, JLPT অ্যাপ্লাই করবে SP এডুকেশন, তার পরবর্তীতে আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষার সেন্টার যেখানে হয় সেখানে আপনাকে নিয়ে যাবে SP এডুকেশন। পরীক্ষার পরে যখন আপনি সার্টিফিকেট পাবেন, সার্টিফিকেট পাওয়ার পরবর্তীতে আপনার জন্য কোনো সময় লাগবে 1 মাস। এখন বলতে পারেন 1 মাসের ভিতরে কিভাবে জাপান যাবো? না, 1 মাসে জাপান যাবেন। আপনি যদি 3 মাসে কোর্স কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি 1 মাসে যাবেন, আর 1 মাস এটার সাথে এডিশন করবেন, অথবা 1 মাস 10 দিন করবেন। যদি আপনি 4 মাসে পারেন তাহলে আর 1 মাস করবেন, যদি 5 মাসে পারেন তাহলে 1 মাস করবেন। যত তাড়াতাড়ি আপনি কোর্সটাকে কমপ্লিট করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি জাপান যেতে পারবেন। এখন কনস্ট্রাকশন নিয়ে অনেকের অনেক ধরনের চিন্তা চেতনা থাকে বা ভয়ভীতি থাকে। আমরা অনেকেই জানি না, যারা আমরা বিদেশে করেছি, যারা প্রবাসী জীবন পার করেছি, যারা প্রবাসে বিজনেস করি অথবা প্রবাসে চাকরি করি, তারা অনেকেই জানে। দীর্ঘ অনেক বছর প্রবাসের সাথে আমি সম্পৃক্ত থাকায়, অ্যাব্রোডের বিভিন্ন জায়গায় থাকায় আমার কিছুটা হলে অভিজ্ঞতা আছে, এবং আমাদের সাথে এখানে আরো কিছু ভাই ব্রাদার আছেন যারা প্রবাসে ছিলেন, তারাও প্রবাসী। কনস্ট্রাকশনে আমাদের বাংলাদেশের যে কঠোর পরিশ্রম করতে হয়, সেই কঠোর পরিশ্রমে বিদেশে কোথাও না, আর সেটা তো জাপানে অবশ্যই না। জাপান বিশ্বের ভিতরে যদি আপনি 5-7টা সুন্দরতম দেশের কথা বলেন, তার ভিতরে একটি স্থান করে নিয়েছে জাপান, এবং সেটা আমাদের এশিয়া মহাদেশের ভিতরে। আমাদের গর্ব হওয়া উচিত যে এশিয়া আমরা বসবাস করি, সেই এশিয়ার একটি দেশ জাপান, এবং সেই জাপান নিয়ে আমরা এত সুন্দরভাবে ইনশাআল্লাহ কাজ করতে পারতেছি, এবং সেই জাপান নিয়েই আমাদের সামনে এগিয়ে যাওয়া, সেই জাপান নিয়েই আমাদের স্বপ্ন। সেই জাপানের স্বপ্ন যাতে বাস্তবায়ন করতে পারি, এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা। আপনারা যে সার্বিক সহযোগিতা করবেন, কিভাবে আপনারা সহযোগিতা করবেন? আপনারা একটা ক্লায়েন্টকে যখন আপনারা SP এডুকেশন নিয়ে আসবেন অথবা আপনার সেন্টারে নিয়ে যাবেন, আপনি তাকে তৈরি করবেন, তাকে ভাষাগত দিক থেকে আগে পরিপূর্ণ করবেন। পাশাপাশি যদি সে থাকে, তাকে কোনো না কোনো স্কিল আপনি রূপান্তরিত করবেন, কোনো স্কিল আপনি পরিপূর্ণ করবেন। যদি কোনো স্কিল না থাকে, তাহলে কিন্তু বিদেশের কোথাও দাম নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ দেখেন ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশ দেখেন নেপালে, পাকিস্তানের তুলনা নাই দিলাম, ইন্ডিয়া আর নেপাল যখনই কোনো প্রবাসী জীবনে যায়, তারা কর্ম করার জন্য, কাজ করার জন্য, তারা কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক উপরে থাকে। এই উপরে থাকার কারণটা হলো গিয়ে তারা স্কিলদের স্বয়ং সম্পূর্ণ। হয়তো স্বয়ং সম্পূর্ণ বলতে পারেন যে সবাই কি সব স্কিল পারে না, যে যে বিষয়টার উপরে কাজ করছে ওইটাই সে স্বয়ং সম্পূর্ণ বিদায় সে ভালো একটা স্থান করে নিয়েছে। কিন্তু বিগত দিনগুলিতে আমরা দেখেছি বিভিন্ন দেশে যে আমরা বাংলাদেশিরা যখন বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যাই, যাওয়ার পরবর্তীতে আমাদের অ্যাজ এ লেবারে, অ্যাজ এ ক্লিনারে কাজ করতে হয়। এই জিনিসগুলো যাতে না হয়, না লাগে, সেই দিকেও আমাদের সচেষ্ট থাকতে হবে। আমরা আসেন কিভাবে স্কিল করতে পারি, কিভাবে একটা ব্যক্তিকে আমরা দেশের সম্পদ হিসেবে তৈরি করতে পারি, জাতির সম্পদ হিসেবে তৈরি করতে পারি, তাকে আসলেই একটা নিজস্ব রূপ দিতে পারি যে না, সে আসলেই সত্যিকার অর্থে একটা দেশের সম্পদ। এই গড়ে তোলার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের, উভয়ের। যখনই আমরা এটাকে পুরোপুরিভাবে ফুটিয়ে তুলতে পারবো, তাকে সম্পদ হিসেবে রূপান্তরিত করতে পারবো, তাকে আমরা জাপানে পাঠাতে পারবো, আমাদের দেশের প্রফিট, আমাদের দেশের সম্মান বাড়বে। দেশের সম্মানের জন্য তো সবাই আমরা চাই। যখনই আমরা কোনো প্রোগ্রামে যাই, যখন কোনো অনুষ্ঠানে যাই, আমরা কিন্তু বলি যে আমার সোনার বাংলা, আমি তোমাকে ভালোবাসি, আমি গান দিয়ে শুরু করি। আমরা বিশ্ববাসীর কাছে এই সোনার বাংলাটাকে সোনার মতন করে আমরা তুলে দেই, সম্পদ তৈরি করে তাকে এমন ভাবে তুলে দেবো, প্রত্যেকটা দেশ যাতে মনে করে না বাংলাদেশ আসলে একটা স্বর্ণের টুকরা, যখন যেটাকে আনি সেটাই স্বর্ণের মতো। যদি আমরা তাকে তৈরি করতে না পারি, কখনোই কিন্তু তাকে তারা স্বর্ণ হিসাবে নেবে না, তারা ডায়মন্ড হিসাবে নেবে না, মনে করবে বাংলাদেশের মিসকিন ডাকটা, মিসকিন কথাটা আমরা শুনতে চাই না। প্রত্যেকটি দেশের জন্য আমরা স্কিল হিসাবে তাকে তৈরি করি। ধন্যবাদ SP এডুকেশনের সাথে সম্পৃক্ত আপনারা যারা আছেন এখানে, হয়তো আমাদের এজেন্ট ভাই ব্রাদাররাও আছেন। আমি কিন্তু কাউকে এজেন্ট হিসাবে বা SP এডুকেশন এজেন্ট হিসাবে সম্বোধন করতে পছন্দ করে না। কথার পরিপ্রেক্ষিতে বললাম বিধায় আমি দুঃখিত। আপনারা কিন্তু এই যে আমাদের কর্পোরেট পার্টনার অথবা অ্যাসোসিয়েট,
আপনারা যদি অ্যাসোসিয়েট হিসাবে ধরে রাখতে পারেন, এই এসপি এডুকেশন থেকে আপনারা এখান থেকে কনসাল্টিংটা শুনে যাবেন যে কিভাবে করলে ভালো হবে, আপনারা এইভাবে কাজগুলি শুরু করেন, ইনশাআল্লাহ সামনের দিন আরো উজ্জ্বল। এসএসডব্লিউ কনস্ট্রাকশনের ভিতরে যদি আপনি বলেন যে কনস্ট্রাকশনে কতগুলো ক্যাটাগরি আছে, আপনি ক্যাটাগরি কিন্তু শেষ নাই, মোর দ্যান 1000 ক্যাটাগরি আছে কনস্ট্রাকশন বিভিন্ন ধরনের। উদাহরণস্বরূপ কার্পেন্টার, মেশন, প্লাম্বার, স্টিল ফিক্সার, ফেব্রিকেটর, বিভিন্ন ধরনের এক্সেট্রা। এই হিসাবগুলিতে আপনারা এইভাবে তাদেরকে তৈরি করে পাঠান, সে কিন্তু বেতন ভালো পাবে, ওখানে শান্তিতে থাকবে, ওখানে ইজ্জতে থাকবে এবং স্কিল না করার পর্যন্ত আপনি পাঠাতে পারবেন না। এর পরবর্তীতে যদি আপনার ভিতরে কেউ থেকে থাকে নার্স, থেকে থাকে কেয়ার গিভার, থেকে থাকে এগ্রিকালচারের ভিতরে দক্ষ বা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে বা সয়েল নিয়ে পড়াশোনা করছে, আপনি পরীক্ষা দিয়ে এই এসপি এডুকেশনের মাধ্যমে আপনি তাকে তৈরি করেন এবং সম্পূর্ণ তার দায়িত্ব দিয়ে দেন আপনি এসপি এডুকেশনকে, যাতে করে এসপি এডুকেশন তাকে তৈরি করে জাপান পর্যন্ত নিয়ে যেতে পারে। আপনারা তৈরি হন, আপনারা তৈরি করেন। ওদেরকে পাঠানোর জন্য যা যা করণীয় দরকার, প্রসেসিং এর যেখানে যা কিছু করা দরকার সবকিছু আপনাকে এনশিওর করবে এসপি এডুকেশন। এবং সাথে পাশে আছি আমরা আরআর গ্রুপের পক্ষ থেকে। আপনাদের এসএসডব্লিউ নিয়ে যদি আপনারা কাজ করেন, এসএসডব্লিউ নিয়ে আপনারা কাজ করতে পারবেন। বর্তমানে এই এসএসডব্লিউ যে প্রাইস আছে, যা কিছু আছে না আছে, সব বিষয়গুলি আপনাদেরকে কনফার্ম করে দিবে আমাদের চেয়ারম্যান স্যার এসপি এডুকেশন। এর পরবর্তীতে আপনারা যদি চান আপনারা টিআইটিপিতে কাজ করবেন, আপনারা টিআইটিপিতে কাজ করতে পারবেন। জাপান নিয়ে আপনারা কখনো ঘাবড়াবেন না যে আমি শুধু এসএসডব্লিউ নিয়ে করে থাকবো, তাহলে টিআইটিপি করবে কে? না, আমরাই আপনার টিআইটিপি করে দিব। মার্কেটে যারা টিআইটিপি করতেছে, যত রেডে করতেছে, তার যে অন্তত না হলে 2 লাখ টাকা কমে আমরা করে দেব টিআইটিপি। আমরা চাচ্ছি দেশের জনগণ প্রবাসে যাক, রেমিটেন্স আসুক বাংলাদেশে, বাংলাদেশ আরো সমৃদ্ধ হবে। আপনারা কি চান না? আপনারাও চান। আমরা এই উদ্যোগ নিয়ে দেশ ও জাতির জন্য কাজ করতেছি, পরিবারের জন্য কাজ করতেছি, একটা পরিবারকে গঠন করার জন্য কাজ করতেছি। আপনারা দোয়া করবেন যাতে আমরা সফল হই, এসপি এডুকেশন যাতে সফল হয়। এসপি এডুকেশন আজকে হয়তো ক্ষুদ্রভাবে আপনাদেরকে নিয়ে জাপানের বিষয়টা নিয়ে আলোচনা করতেছে এই অফিসে, কিন্তু এসপি এডুকেশনের এই সিলেটের মতন জায়গায় আরো 3-3টি অফিস আছে আমার জানা। তাহলে আপনারা যদি এসপি এডুকেশনের পাশে লেগে থাকেন, এসপি এডুকেশনকে সাপোর্ট দেন, এসপি এডুকেশনের সাথে বিজনেস পার্টনার অথবা কর্পোরেট পার্টনার হন, অ্যাসোসিয়েট মেম্বার হন, আপনারা দেখবেন এই এসপি এডুকেশন একদিন ইনশাআল্লাহ জাপান সহ অন্যান্য দেশ নিয়ে একটা ইনস্টিটিউট করে করতে পারবে আপনাদের সহযোগিতা। আমি আমার মন থেকে, আমি প্রাণ থেকে চাই, যেহেতু আপনারা সিলেটবাসী, আপনাদের সিলেটে যাতে আমি বারবার আসতে পারি, সিলেটের মাজার যাতে আমি জিয়ারত করতে পারি, আপনাদের পাশে জানি থাকতে পারি। আপনাদের পাশে থাকার জন্য আপনারা আমাকে যখন ডাক দেন, আরআর গ্রুপের পক্ষ থেকে আমি আসি, অথবা মিস্টার দুলাল মোহাম্মদ সাহেব ডিরেক্টর উনি আসেন, অথবা ইউনুস মল্লিক যে আসে চলে আসবে আপনাদের কাছে, চেষ্টা করবো আমি আসা। এর পরবর্তীতে টিআইটিপির ভিতরে যতগুলি কাজ আছে, টিআইটিপির ভিতরে যতগুলো সার্ভিস সেক্টরের কাজ বলেন অথবা রেস্টুরেন্টের কাজ বলেন, হোটেলের কাজ বলেন, যে কোনো কাজ নিয়ে আপনারা ওখানে যেতে পারেন, আপনারা পাঠাতে পারেন। তার জন্য আপনাকে মিনিমাম ন্যূনতম N5 কমপ্লিট করতে হবে। আপনারা N5 গুলি কমপ্লিট করেন অথবা করিয়ে দেন, করিয়ে তৈরি করেন। প্রসেসিং এর দায়িত্ব আমার, প্রসেসিং নিয়ে আপনারা টেনশন করবেন না, প্রসেসিং এর দায়িত্ব আমাদের এসপি এডুকেশন। এর পরবর্তীতে আপনারা হয়তো চিন্তা করতে পারেন তাহলে সবকিছু যেহেতু করেন, ইন্টারন্যাশনাল জব ভিসা আপনারা করেন কিনা? আসেন আপনারা ইন্টারন্যাশনাল জব ভিসা আপনাদের N5 দিয়ে করতে পারবেন, N5 ছাড়াও করতে পারবেন। যদি আপনারা চান ইন্টারন্যাশনাল জব ভিসা, এসপি এডুকেশন তার জন্য রেডি, তার জন্য প্রস্তুত। আপনি যখনই চান, যে ফাইলের জন্য চান, যদি ফাইলের সেই রিকোয়ারমেন্টস পূর্ণ থাকে, তাহলে অবশ্যই আপনাদেরকে এসপি এডুকেশন ইন্টারন্যাশনাল জব ভিসার জন্য যে সাপোর্ট, যেভাবে প্রসেসিং করা লাগে, সর্বোচ্চ সহযোগিতা আপনাদেরকে করে যাবে। ইভেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, স্টুডেন্ট যদি আপনারা মনে করেন যে নাকি ওয়ার্ক পারমিটে যাবে না, স্টুডেন্টে যাবে, তার জন্য আপনি এসপি এডুকেশনের সাথে আলোচনা করবেন। যে কোনো ইউনিভার্সিটি বলেন, জাপানের যে কোনো ইনস্টিটিউট, যে কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স, যে কোনো জায়গায়, যে কোনো প্রভিন্সে এসপি এডুকেশন পাঠানোর মতো দক্ষতা রাখে, আপনাদেরকে পাঠাবে ইনশাআল্লাহ, আপনাদের প্রসেস করে দেবে। যদি জাপান সংক্রান্ত ব্যাপারে আপনাদের আর কোনো প্রশ্ন আমাদের মাঝ থেকে থাকে, তাহলে আমাকে করতে পারেন। আপনাদের কি জাপান সম্পর্কে কোনো কিছু জানার আছে? এসএসডব্লিউ সম্পর্কে কেউ কোনো কিছু জানতে চাচ্ছেন? প্লিজ, আপনাদের যদি কারো কোনো পয়েন্ট অফ নোটেড থাকে, আপনারা আমার কাছে ওপেন আলোচনা করুন। আলহামদুলিল্লাহ, ভাইয়ের কাছ থেকে আপনি জেনে নেবেন। ভাইয়া, এসএসডব্লিউ মিনিংটা কি?
SSW, এটা একটা সুন্দর কথা বলছেন। SSW মিনিংটা যাই হোক না কেন অনলাইনে সার্চ করে দেখবেন আমার মিনিংটা না। এটা তো দুইটা ক্যাটাগরি বললেন, একটা এসএসডব্লিউ বললেন, একটা বললেন টিটিপি না একটা TITP। এটা হলো SSW, একটা হলো TITP, একটা হলো ইন্টারন্যাশনাল জব, আর আরেকটা হলো স্টুডেন্ট। মানে এই এসএসডব্লিউ আর টিআইটিপি এর পার্থক্য বা SSW হলো কনস্ট্রাকশন রিলেটেড কিছু ক্যাটাগরি থাকে, যেমন কনস্ট্রাকশন রিলেটেড যে ক্যাটাগরিগুলি আছে, আর হলো গিয়ে নার্স কেয়ার গিভার, এই রিলেটেড যেগুলো আছে সব SSW এর ভিতরে। আর সার্ভিস সেক্টরের ভিতরে গেছে TITP, সার্ভিসটা TITP। এবং ইন্টারন্যাশনাল জব ভিসা যেগুলো, এখানে আপনি যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো প্রভিন্স। এটা হলো ইন্টারন্যাশনাল জব। কোয়ালিফিকেশন ইন্টারন্যাশনাল একটু হাই কোয়ালিফিকেশন দরকার আপনার, মিনিমাম হলো গিয়ে HSC। আর SSW ক্ষেত্রে হলো গিয়ে আপনার রিকোয়ারমেন্টস হলো SSC। যদি SSC পর্যন্ত কেউ না যায়, পরীক্ষা দেয় না, পর্যন্ত গেছে বা কেউ পরীক্ষা দিয়ে খারাপ করছে, তাকে আপনি দিতে পারবেন। এটা মানে ভিসার মেয়াদ কতদিন? SSW মেয়াদ হলো গিয়ে 5 বছর, মানে কন্ট্রাক্ট হলো গিয়ে 5 বছর, প্রাথমিক পর্যায়ে 3 বছর, এর পরবর্তীতে এক্সটেন্ডেবল 2 বছর, এর টোটাল 5 বছর। কিন্তু 5 বছরের ভিতরে 3 বছর যখন আপনার সমাপ্ত হয়ে যাবে, তখন এটাকে আপনি ডাইভার্ট করতে পারবেন SSW2 তে। যখন আপনি SSW2 তে এটাকে ডাইভার্ট করবেন, তখন আপনি পিআর এর জন্য আবেদন করতে পারবেন একমাত্র SSW থেকে। অন্য কোনো ভিসা থেকে আপনি পিআর এর জন্য 5 বছর কমপ্লিট হওয়ার পরে না, ডাইভার্ট যখন করবেন 3 বছর পরে SSW2 তে কনভার্ট করবেন, কনভার্ট করার পরে আবার আপনি পিআর এর জন্য আবেদন করতে পারেন। উইদিন 2 ইয়ার্স এর ভিতরে আপনি পিআর পাবেন, তখন আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। আর অন্য কোনো ভিসা, TITP বলেন, ইন্টারন্যাশনাল জব ভিসা বলেন বা স্টুডেন্ট ভিসা বলেন, অন্য কোনো ভিসা আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। কাম ব্যাক করতে হবে আপনাকে বাংলাদেশে, তার পরবর্তীতে আপনি আবার যাবেন SSW তে, তখন আপনি আবার কনভার্ট করবেন, কনভার্ট করে আপনাকে পিআর অ্যাপ্লাই করতে হবে। এখানে ন্যূনতম স্যালারি SSW তে ন্যূনতম স্যালারি শুরু হয়ে গিয়ে 1,70,000 টাকা থেকে, যেগুলো মোর দ্যান SSC কমপ্লিট করা, এবং যারা মনে করেন আন্ডার মেট্রিক পর্যন্ত পড়াশোনা করছে, এদের স্যালারিটা শুরু হয় 1,50,000 টাকা বাংলাদেশি টাকা। ইভেন জাপানে হলো প্রতিটা কাজের জন্য আপনার ওভারটাইম দেওয়া আছে, ওভারটাইম আপনি করবেন, ওভারটাইম করতে পারবেন আনলিমিটেড, যতটুকু আপনি চান। কারণ জাপান ওরা কর্মবিশ্বাসী, ওরা কাজ দিতে রাজি, তবে আবার খুব বেশি কাজও দেয় না, একটা লিমিট থাকে, লিমিট থাকে। তারপর কাজ বেতন নিয়ে কোনো সমস্যা নেই কোনো জায়গায়। জাপানে এখন পর্যন্ত কোনো কমপ্লিট মানে এই পর্যন্ত কেউ পেয়েছে বলে আমি জানি না বা শুনি না। জাপানের বেতনগুলি ক্লিয়ার, জাপানের ওভারটাইমগুলি ক্লিয়ার, জাপানের থাকার জায়গাগুলি ক্লিয়ার। জাপানে হলো গিয়ে খাওয়াটা হলো জাপানে খাওয়াটা হচ্ছে গিয়ে নিজের, তবে প্রাথমিকভাবে 1 মান্থ একটা সাপোর্ট দিবে কোম্পানি। যেহেতু প্রথম মাসে উনি কোনো কিছু চিনে না, জানে না, এই বিধান প্রথম মাসে সাপোর্টটা কোম্পানি। জব এনশিওর কি দেশ থেকে হয়ে যাবে? দেশ থেকে জব অফারেটারের উপরে দেশে যাবে এবং ম্যান পাওয়ার হয়ে যাবে, বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার হয়ে যাবে। এখন যদি বলেন যে আপনি উইদাউট ম্যান পাওয়ারে যাবেন, তাহলে হলো কি আপনার সেটা হচ্ছে ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, এভাবে যেতে হবে। এখন মনে করেন যে একদম স্কিল না, সেই ক্ষেত্রে মনে করেন যে আমার কোনো স্কিল নাই, সেটা হচ্ছে আপনার হায়ার এডুকেশন যারা আছে, তারা হাই প্রোফাইলের যারা আছে, বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস ভিসা অনেক টাকা লাগে যেতে, সেটা মনে করেন যে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন খুব একটা ভালো না, আমি এখন ল্যাঙ্গুয়েজটা করলাম, আপনাদের যে জাপানে কোর্স আছে, কোর্স করার পর আমি ল্যাঙ্গুয়েজটা করার পর হয়তো পরীক্ষা দিয়ে আমি পাস করলাম, কিন্তু আমার স্কিলটা নাই। স্কিল করে নেবেন। এই স্কিল করানোর জন্য যতটুকু সহযোগিতা দরকার, এসপি এডুকেশন আপনাকে সহযোগিতা করবে। স্কিল আপনাকে দরকার, স্কিল আপনাকে লাগবে। স্কিল ছাড়া যে আপনি যেতে পারবেন না তা না, কিন্তু অথচ সমুদ্র কাজে আপনি চলে যাবেন, আপনার কোনো কিছু করার থাকবে না। আপনি যদি অ্যাজ এ ক্লিনার হিসেবে কাজ করেন, আপনার অনেকগুলো বিষয় জানতে হবে। যদি আপনি না জানেন, আপনি প্রশ্ন করতে পারবেন না, আপনি দাঁড়িয়ে থাকতে হবে, কোনো কিছু করার নেই। কারণ তারা ইংলিশ বিশ্বাসী, তারা বলি আপনার জাপানি ভাষায় বিশ্বাসী, সেই ভাষাকে তাদের মধ্যে তারা কল্পনা করে। আমরাও আমাদের মাতৃভাষাকে ভালোবাসি, তারাও তাদের মাতৃভাষাকে ভালোবাসে। পাশাপাশি আমরা যতটা ইংলিশের প্রতি মানে ভূমিকা রাখতেছি, ওরা ততটা আমরা যেখানে যাওয়ার জন্য চিন্তা করি যে ইংলিশ শিখে যাই, তার পরবর্তীতে যাই, কিন্তু ওরা চিন্তা করে যে আমাদের দেশে ভাষা শিখতে হবে। আপনি যখন ধরেন গিয়ে এক্সাম্পল শুরু, আপনি স্টুডেন্ট বিষয়ে যাবেন, আপনাকে কিন্তু ওখানে যাওয়ার পরে প্রথমে ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি করার জন্য, তবে এই ক্ষেত্রে আবার বিশেষ একটা উপায় আছে। যদি ইংলিশে একটা IELTS করা থাকে, সেক্ষেত্রে আপনার লেভেল যদি থাকে, ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন এবং কিছু স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাও থেকে থাকে, যদি ফাইলটা সঠিকভাবে সঠিক ব্যক্তি দ্বারা আপনি প্রসেস করাতে পারেন, যেমন এসপি এডুকেশন।
আমি মনে করেন যদি যাওয়ার পরে আমি কতদিন পর দেশে আসতে হবে এই ধরনের কোনো লিমিটেশন আছে যে আমি প্রতি বছরই ছুটি পাচ্ছেন টিকিট পাচ্ছেন, এমার্জেন্সি টিকিট পাচ্ছেন, ছুটি পাচ্ছেন, আপনার ইন্স্যুরেন্স ওখানে গভর্নমেন্ট করে দিচ্ছে, আপনার মেডিকেলের জন্য ওখানে ভাতা গভর্নমেন্ট দিচ্ছে। যে স্কিল করে এনি টাইম আসা পসিবল। স্কিলের সুযোগটা এমন, বাংলাদেশি নাগরিকরা যে সুযোগ পাবে সেই সুযোগটা জাপানের নাগরিকরা যে ধরনের সুযোগ পাবে আপনিও ঠিক সেই ধরনের সুযোগ পাবেন, কিন্তু আপনি পিআর না, ওই দেশের নাগরিক না খাওয়া সত্ত্বেও নাগরিকের সমমানের সুযোগ আপনি পাচ্ছেন। ম্যাডাম লেভেল আছে ওয়ান লেভেল 2 লেভেল 3 আছে 3 পরে তারা एग्जाम দেওয়ার পরে যদি আপনি পাস করেন তাহলে তারা সম্পূর্ণ ভিসা প্রসেসিং এবং প্রসেসিং এর ক্ষেত্রে তারা একটা টাইম দিয়ে দেয় যে আমরা যতদিনের ভিতরে তোমার ভিসা দিয়ে দিন। এটা একটা নিশ্চয়তা আছে আপনারা যে আমরা যতদিন টাইম নিব, আপনি লেভেল পাস করার পরে আমরা যতদিন টাইম নিব আমরা সম্পূর্ণ ভিসা প্রসেসিং করব। মানে এটা কি ওয়ার্ক পারমিট না স্টুডেন্ট? ওয়ার্ক পারমিট 100% নিশ্চয়তা। ভিসা নিয়ে কখনো কোনো টেনশন করবেন না। ভিসা আমাদের তৈরি হওয়ার দায়িত্ব আপনার এবং তৈরি করার দায়িত্ব আমাদের। যদি আপনারা মনে করেন আমাদের আদেশ মতো বা আমাদের দেওয়া ক্লাসগুলি আপনারা সম্পন্ন করেন, ইভেন শুধু ক্লাস করেই যে আপনি মানে বসে থাকবেন তা চলবে না, আপনাকে অধ্যবসায় বাসায় গিয়ে করতে হবে। যদি আপনি বাসায় গিয়ে প্র্যাকটিস করেন খুব দ্রুত আপনি তৈরি হয়ে যাবেন। যখনই আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন, শুধু সার্টিফিকেটটা দেওয়ার দায়িত্ব আপনার। সার্টিফিকেটটা দেওয়ার দায়িত্ব জাপান গভর্নমেন্টের, কিন্তু সার্টিফিকেটটা নেওয়ার দায়িত্ব আপনার। কিভাবে আপনি নেবেন, যদি আপনি সার্টিফিকেটটা নিতে পারেন তার পরবর্তীতে আপনি প্রসেস করে কিভাবে পাঠাতে হয় সম্পূর্ণ দায়িত্ব আমাদের। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বলেন, স্টুডেন্টের ক্ষেত্রে বলেন, যদি 100% নিশ্চয়তা চান অ্যাবাউট জাপান, 100% নিশ্চয়তা এসপি এডুকেশন এবং আর গ্রুপ আপনাদের দিচ্ছে। এডুকেশন লেভেল আছে N5 N4 যে এলপিটি, N5 N4 অনেকের আছে, জেপিটি আছে। যদি লেভেল 1 যে লেভেল 2 লেভেল 3 যেটা আপনি বলছেন জেপিটি, এটাও যদি কমপ্লিট করতে পারেন সম্ভব। আপনি করতেছেন কোথাও? করতেছেন, আপনি শুরু করে দেন। যেহেতু আপনার প্রশ্ন সুন্দর, আপনি সাইন করবেন, শুরু করে দেন। আপনি স্যারের সাথে কথা বলে ইনশাআল্লাহ হয়তো আমরা আরেকটা জিনিস বলি, স্যার 1 তারিখে তো আমরা কনফার্ম ইনশাআল্লাহ 1 তারিখ থেকে আমাদের নেক্সট ক্লাস শুরু। আমি আর গ্রুপের পক্ষ থেকে স্যারের অনুমতি নিয়ে আপনাদেরকে বলে গেলাম 1 তারিখের আগেই হয়তো জাপানের যিনি টিচার অথরাইজ প্রাপ্ত টিচার উনি এখানে চলে আসবেন এবং 1 তারিখ থেকে আপনাদের শুভ উদ্বোধন করবেন ক্লাস। 1 তারিখের ক্লাসে 1 তারিখের গ্রুপে আপনারা যারা উপস্থিত থাকতে চান, যারা অ্যাডমিশন শুরু করতে চান, আপনারা অতি দ্রুত এসপি এডুকেশনের সাথে কথা বলুন। কথা বলে আপনারা ফর্ম ফিল আপ করুন, অ্যাডমিশন নিয়ে নিন। এবং যে ভাইরা মনে করেন যে আপনার ভাই ভাতিজা বা প্রতিবেশীদেরকে পাঠাবেন, তারাও আপনারা চিন্তা ভাবনা করে বাসায় গিয়ে তাদেরকে জানিয়ে তাদেরকে নিয়ে আসেন। আপনারা অ্যাডমিশন নিয়ে নেন বা অ্যাডমিশন করিয়ে দেন তাদেরকে, যাতে আমরা 1 তারিখ থেকে এই ক্লাসগুলি ইনশাআল্লাহ ফুল দেখতে পাই। আরো বেশি প্রশ্ন করবেন কেন? আমার আইএলস দেওয়া আছে, আমি মানে আপনারা ভাষা শিখতে চাই না, আমার আইএলস দিছে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে না হবে না, ভাষা লাগবে। এখন আপনি পারবেন আইএলস দিয়ে আপনি যেতে পারবেন, ইন্টারন্যাশনাল জব ভিসা যেটা আছে যে আপনি যেতে পারবেন। এটা অনেক ভারী বুঝছেন, অনেক খরচ। আমি মানে সরাসরি বলি অনেক খরচ। আর যদি আপনি এসএসডব্লিউতে যান খরচ কম, কেন খরচ বেশি করবেন? একটু তৈরি হন, 4 মাস সময়, 5 মাস সময় বা 6 মাস সময়। আপনি যদি চালাচুক্র হন, আপনার মেধা যদি ভালো থাকে, আপনি যদি মেধাবী হন, 3 মাস 4 মাস আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। যদি একটু শ্রম পাশাপাশি ক্লাসের পাশাপাশি বাসায় গিয়ে দেন, খুব বেশি দূরে না। তাতে আপনার জন্য নাম, এসপি এডুকেশনের জন্য নাম, দেশেরও সুনাম। যে কথাগুলি আমি আপনাকে আগে বলছি, আপনি আইএলস নিয়ে গেলেন, আপনি এমন একটা জায়গায় কাজে করলেন, ধরেন এটা সিলেট সিটির বাহিরে যে এলাকাগুলি আছে, এরকম এলাকায় গিয়ে যদি আপনি কাজ করেন, কয়জন লোক আপনার ইংলিশ বলবেন? আপনি ইংলিশে কথা বলবেন, সিলেট থেকে একটু বের হন, আপনি ইংলিশে কথা বলেন, কয়জন আপনি কথা বলে উত্তর দিতে পারবেন? আপনি নিজেই বলুন। আমাদের বাংলাদেশ তারাও তো চাইবে আপনি যাতে, হ্যাঁ আপনি তারাও চাইবে আপনি যাতে বাংলায় কথা বলেন। ঠিক এইরকমই অন্যান্য দেশগুলিতে হয়, তারাও চায় যে তাদের মাতৃভাষায় কথা বলতে। সবাই তো এক্সপার্ট না ইংলিশে। আস্তে 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 আরো হয়তো সময় লাগবে, 10 বছর 20 বছর 30 বছর পরবর্তীতে এমন একটা পর্যায়ে যাবে তারাও কিন্তু আপনার সাথে ইংলিশে কথা বলতে পারে, কিন্তু তারা প্রাধান্য দিচ্ছে তাদের মাতৃভাষায়।
ঠিক আছে? জি। এই সার্টিফিকেটে কোনো এক্সপায়ার ডেট নেই, এটা তো ক্লাস না না ম্যাঙ্গো সার্টিফিকেটে কোনো এক্সপায়ার ডেট নাই। ভালো বিষয়, কোনো এক্সপায়ার ডেট নাই। আপনি তৈরি হন, আপনি 3 মাস পরে যান, সার্টিফিকেট পাওয়ার 6 মাস পরে যান, আপনি স্যারকে বলেন স্যার আমার একটু কাজ আছে, 4 মাস বা 5 মাস বা 6 মাস পরে করেন, শুরু করেন। এটা পরীক্ষা কি মানে কোথায় দিতে হবে বা এটা কোন সব স্যার অ্যাপ্লাই করে দেবেন। জেএলপিটি আপনি যখন পরীক্ষা এই ক্লাস সম্পন্ন করবেন, জেএলপিটি কিভাবে করতে হয় সব স্যার করে দিবেন। জেএলপিটি করার পরবর্তীতে কিভাবে আপনার ডেট করেন, কোথায় পরীক্ষা দিবেন এবং পরীক্ষা যারা নেবেন, এটাও আমি আপনাকে বলি, পরীক্ষা যারা নেবেন তারা কিন্তু জাপান এম্বাসির অথরাইজড টিচার বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে 2-1 জন সেন্টারে। এই পরীক্ষাগুলো যে আমি বা এসপি এডুকেশন নিবে তা না, তাদের চোখের সামনে তারা দাঁড়িয়ে থাকবে, তাদের চোখের সামনে যেভাবে সেন্টার পরীক্ষাগুলি গাঢ় হয় এভাবে পরীক্ষা দিয়ে আপনাকে তাদের সার্টিফিকেট দিয়ে উত্তীর্ণ হতে হবে। আমরা ইচ্ছে করলেই সার্টিফিকেট কেনা যায় না বা সার্টিফিকেট বানানো সম্ভব না জাপানে। অনেকেই হয়তো জানেন, ধারণা আছে। এক্সামের মডিউল কয়টা? লিসেনিং, রিডিং, গ্রামার, লিসেনিং, রিডিং, রাইটিং, শুধু তিনটে না, গ্রামার লাস্ট এগুলো থেকে N4 এ গ্রামার, N4 থেকে N3, N2, N1 পর্যন্ত গ্রামার। যে N1 করতে পারে সে তো মনে করেন যে জাপানিজ হয়ে গেছে। আপনাদের যখন প্রয়োজন হবে এখানে, যখন স্যার দেখবেন যে আপনাদের এখানে টিচার মানে ক্লাসে মোটামুটি পরিপূর্ণ স্টুডেন্ট হয়ে গেছে, জাপানিজরা আসবে, জাপানিজরা আপনাদের সাথে কথা বলবে, তারাও আপনাদের সাথে সময় দিবে এবং সেটা একদিন না, প্রতি মাসে অন্তত 4 বার করে আসবে। এটা আর গ্রুপের কমিটি যেভাবে আসে, প্রতি মাসে 4 বার করে আসবে। 10 মিনিট থাক, 20 মিনিট থাক, আধা ঘন্টা থাক, আসবেন তারা। এখন আপনি চিন্তা করেন যে আপনি শুধু একজনকে জাপানের জন্য তৈরি করবেন না আপনার ইউনিয়ন সহকারে আপনি জাপানিজ বানাবেন। আপনি চিন্তা করেন যে আপনার ইউনিয়ন বানাবেন না গ্রাম বানাবেন। আপনি চিন্তা করেন আপনার ইউনিয়ন বানাবেন না থানা বানাবেন। আমি চাই, আমি আশাবাদী, আপনি যদি চেষ্টা করেন আপনার প্রত্যেকটা ইউনিয়নকে, প্রত্যেকটা থানাকে আপনি পুরো জাপানিজ শহর বানিয়ে ফেলান, যাতে মানুষ এক নামে চেনে এই ইউনিয়ন থেকে এতগুলো লোক জাপান আছে, জাপানিজ গ্রাম, জাপানিজ ইউনিয়ন, জাপানিজ থানা। আমাদের কাছে সুযোগ আছে, সুযোগটাকে কাজে লাগে। আপনি বেনিফিট হন, আপনি সফল হন, আর গ্রুপ সফল হন, পরিবারগুলিকেও আপনি সফল করেন। আপনার প্রতিবেশী যদি কষ্টে থাকে আপনার কাছে ভালো লাগবে। বর্তমানে মিডল ইস্টে কিছু কিছু দেশ আছে আপনারা জানেন, যেই দেশগুলিতে গেলেও অন্তত 7-8 লাখ টাকা লাগে। কোথায় ভাই? যে জাপান নিয়ে আপনারা কথা বলতেছেন, নামমাত্র একটা ফি দিলে আপনি জাপান চলে যাচ্ছেন। তাহলে আপনি কেন বানাবেন না আপনার ইউনিয়নকে, আপনার প্রতিবেশীকে? বানানোর দায়িত্ব আপনার না, সাজেস্ট করার দায়িত্ব আপনার, বুদ্ধি দেওয়ার দায়িত্ব আপনার, এখানে নিয়ে আসার দায়িত্ব আপনার, তৈরি করার দায়িত্ব স্যারের, তৈরি করার দায়িত্ব এখানে জাপানি যে জেলসি থাকে, যিনি টিচার থাকে তার, যারা তত্ত্বাবধানে তাদের, পাঠানোর দায়িত্ব হলো সিইও থেকে শুরু করে ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান যারা আছেন ওনাদের, আমাদের সকলের। প্রসেস কিভাবে সম্পন্ন করা যায়, প্রসেস নিয়ে আপনারা কখনো ঘাবড়াবেন না, আপনারা কখনো টেনশন করবেন না, এই দায়িত্বটা আমাদের উপরে ছেড়ে দেন। তো আমি কি বিদায় নিব? ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ জানিয়ে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি রবিউল ইসলাম রবি, আর গ্রুপের পক্ষ থেকে ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে।